মাত্র 10 বছর আগে 2013 সালের লাস্ট আদমশুমারি যখন হলো, তখন তারুণ্য ডেফিনিশন যদি আমরা 18 থেকে 35 ধরি, যেটা বেশিরভাগ সময় ধরে থাকে, তখন 65% বাংলাদেশের জনগণ মানে পপুলেশন ছিল 18 থেকে 35। এখন এসে আমাদের বয়স আরেকটু বেড়েছে, এখন 50% কাছাকাছি এসেছে 18 থেকে 35। বাট অর্ধেক বাংলাদেশ এখন কিন্তু তরুণ, 18 থেকে 35 অর্ধেক বাংলাদেশ। তো তাহলে এখনো তারুণ্যের দেশ বাংলাদেশ। তো আমাদের অনেক সুযোগ আছে। এই যে তরুণ যারা, আপনাদের জন্য সুন্দরভাবে দেশটা গোছানো, এবং আপনারা বড় একটা জনগোষ্ঠী খুব শীঘ্রই দেশের হাল ধরবেন। সবচেয়ে বড় জনগোষ্ঠী, কারণ 50%, 50% আপনারা খুব শীঘ্রই আপনারা দেশের হাল ধরবেন। তো এখানে আমাদের অনেক আশার জায়গা। একই সাথে আপনারা যেহেতু হাল ধরবেন, আপনারা কেমন দেশ চান এটা গুরুত্বপূর্ণ। আমরা গত বেশ কিছুদিন ধরে দেখছি আমাদের দেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেক কিছুরই অনেক বাজেভাবে অবনতি হয়েছে। আমি বিশ্বাস করি আমরা কেউই এরকম দেশ দেখতে চাই না। তো তাহলে আপনারা এই দেশটা কিভাবে গড়তে চান? আমরা কিভাবে আপনাদের সহযোগী হতে পারি? যে আমরা কি কি করলে আপনাদের পছন্দের দেশটা আপনাদের হাতে তুলে দিয়ে যেতে পারি, সেই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমরা তৈরি করতে চাই এমন একটা দেশ, যেই দেশ থেকে আমরা গর্বের সাথে বলতে পারবো আমরা বাংলাদেশী। আজকে আমরা বলি দেশকে ভালোবেসে বলি, আসলে গর্ব করে বলি না। কারণ কোন একটা রুমে তরুণরা যেখানে আছে, যে আজকের এই রুমটার মতো, আমি যদি জিজ্ঞেস করি কতজন বিদেশে চলে যেতে চান, যদি আপনারা অনেস্ট হন, বেশিরভাগই হাত তুলবে জি, ভালো একটা দেশে ভালো চাকরি নিয়ে সুযোগ পেলে আমি চলে যাব। তাহলে আসলে তাহলে কি গর্ব করার মতো জায়গা হলো? যে দেশে আপনি চলে যেতে চান, সেই দেশের লোকজন গর্ব করতে পারে সবাই আমার দেশে আসতে চায়। তো আমরা আসলে বাংলাদেশটাকে এমন ভাবে তৈরি করতে চাই যেন আপনারা তো থাকবেনই, অন্য দেশের লোকজন বলে ভাই ভবিষ্যৎ কোথায় করা যায়, চলো বাংলাদেশে ট্রাই করবি। এই বাংলাদেশ আমরা করতে চাই। তো আমি খুব বেশি লম্বা আলোচনা করবো না, আমাকে বলা হয়েছে আপনারা প্রশ্ন রাখবেন। আমি আমার আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে মানে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে সময়ের একটু ওলট পালট হয়েছে। আমি যেই সময়টা চিন্তা করে প্রোগ্রামটা সেট করেছি আমার ক্যালেন্ডারে, তাতে একটু ওলট পালট হয়েছে, জন্য আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। তবে আপনারা যদি প্রশ্ন করেন, এই প্রশ্ন উত্তর না দিয়ে যাবো না, এটা আপনাদেরকে আমি পুরোপুরি ভাবে অ্যাসিওর করছি। তার সাথে আমার পার্সোনাল বক্তব্য শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমি প্রফেসর স্যারের সান বলি, এখন ভাইয়া বললাম আমরা অনলাইন, আমাদের বিজয় ফাউন্ডেশনের যে অনলাইন, আমরা ওয়েবসাইটে কিছু প্রশ্ন ছেড়েছি। সেখানে আপনারা পুরো বাংলাদেশ থেকে আমাদের অনেক কোশ্চেন করেছে। আমি ওনাকে কিছু কোশ্চেন করবো, আপনাদের থেকে আপনারা কোশ্চেন করবেন। সবচাইতে বড় যে কোশ্চেনটা আমি সবাইকে করবো, তার আগে একটা কোশ্চেন আমি পেয়েছি, সেটা হচ্ছে পিআর নিয়ে। সবার একটা কোশ্চেন সেটা হচ্ছে আমি যেটা দিব সেটার হচ্ছে যে রাইটটুকু আমি চাই, পিআর হলে আমি সেই রাইটটা পাবো। তো আমি প্রথমে ভাইয়ের সাথে তার একটু বলে রাখি, আমি ভয়েসের খুবই ফ্যান। এত সুন্দর করে কথা বলে, আমার শুনতেই মন চায়। তো যখন একটু সময়টা বাড়িয়ে দেন, তাহলে হচ্ছে আমারও ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেরদৌস। আমি পিআর নিয়ে, আচ্ছা আমি শুরুতে একটা প্রশ্ন আপনাদের করি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, আনুপাতিক হারে ভোট, এটা সম্বন্ধে খুব ভালোভাবে কতজন জানেন? একটু যে ছাত্র করবেন কষ্ট করে, খুব ভালোভাবে কতজন জানেন? আচ্ছা আমি ধরে নিচ্ছি তাহলে আমরা কেউ খুব বেশি জানি না। এইটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে, যে পিআর ভোট কে চায় কে চায় না, যে চায় সে কি ভালো কি খারাপ, যে চায় না সে কি ভালো কি খারাপ। এই ধরনের আলোচনাটা আসলে অবাঞ্ছিত, কারণ পিআর ভোটের অনেক পজিটিভ সাইড আছে। কিন্তু এই পজিটিভ সাইড গুলো আপনি তখনই পেতে পারেন যদি একটা সীমিত আকারে আপনি এই পিআর ভোটের ব্যবস্থা করেন। যদি পুরোপুরি আকারে পিআর ভোটের ব্যবস্থা করেন, তাহলে অসুবিধার সংখ্যা আরো বেশি। আমি ছোট্ট করে আপনাদেরকে এক্সপ্লেইন করতে চেষ্টা করব। তার আগে একটা কথা বলে নেই যে আমার দল এনডিএম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমরা একদম দলের পথ চলা থেকে শুরু থেকে, আজ থেকে বহু বছর আগে থেকে আমরা বাংলাদেশে আংশিক পিআর পদ্ধতি চেয়ে এসেছি, বহু বছর আগে থেকে। এটা পিআর এর আলোচনা নতুন শুরু হয়েছে। সো পিআর মানে কি? পিআর মানে আপনি ডিরেক্ট দলকে ভোট দিবেন, দলের কোনো প্রার্থী থাকবে না কোনো এলাকায়। আপনি আমার কুড়িগ্রাম 1 এর ভাই আছেন, নোয়াখালী 2 এর ভাই আছেন, ঢাকা 17 এর ভাই আছেন না, ভাই বোন আছেন না, আপনাদের কোনো এলাকা নাই পিআরে কোনো এলাকা নাই, পুরো দেশ আছে, পার্লামেন্ট আছে। তো পিআর হলে এখন কি হবে? মনে করেন এখন আমাদের পার্লামেন্ট যেটা, আপনি এলাকায় একজনের জন্য ভোট দেন, সে পার্টির মার্কা নিয়ে আসে, কিন্তু আপনি তাকে দেখে ভোট দেন, পার্টিকেও হয়তো দেখে ভোট দেন, কিন্তু আপনার দুটাই চয়েস আছে তখন, রাইট?
এটুকু আমরা মানি। পিআর হলে কি হবে, এখন আপনার এলাকা ভিত্তিক ভোট হবে না, কিন্তু তো আপনি এলাকায় কাউকে ভোট দিচ্ছেন না, আপনি পুরো দেশ হিসেবে ভোট দিচ্ছেন। তো 300 আসনে আপনি একসাথে ভোট দিবেন, তো আপনার একটা ভোট, এই একটা ভোট পুরো 300 আসনের জন্যই হচ্ছে। কিন্তু আপনারা যতগুলো ভোট দেবেন এইটা সম্মিলিত ভাবে যার যত সংখ্যা পেয়েছে, মানে পার্সেন্টেজ পেয়েছে, ওই পার্সেন্টেজ আনুপাতিক, ওই পার্সেন্টেজের হিসাবে সেই দল এমপি নিয়ে বসাবে। সো মনে করেন আমার দল এমডিএম, আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা যদি আমাকে ভোট দেন, যদি শুধু একটা এমপি সমান ভোট দেন, তাহলে আনোয়ার ভাই আমার হয়ে পার্লামেন্টে যাবে। যদি দুইটা এমপি সমান ভোট দেন, আনোয়ার ভাই আর আমি যাবো। যদি তিনটা এমপি সমান ভোট দেন, তাহলে আনোয়ার ভাই, আমি আর ফেরদৌস যাবেন, ফেরদৌস ভাই যাবেন। এইভাবে করে এটা হলো পিআর সিস্টেম। তো পিআর সিস্টেমে যেটা হয়, এক হলো আপনার কাছে কোন ক্যান্ডিডেট জবাবদিহি না, কারণ আপনি ক্যান্ডিডেটকে ভোট দেন নাই, আপনি দলকে ভোট দিয়েছেন। তো ক্যান্ডিডেট কিন্তু দলের কাছে জবাবদিহি। একটা জিনিস একটু চিন্তা করেন, গত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের কোন এমপি আমাদের জন্য কাজ করে নাই। কেন কেন কাজ করে নাই? কারণ আমাদের ভোটে সে এমপি হয় নাই। আমাদের ভোটে যদি এমপি হয় নাই, তাহলে আমাদের কাছে তো জবাব দিতে নাই। তার তো এলাকায় যে মুখ দেখাইতে হবে। এই যে আমার রাষ্ট্রপতি ভাই এলাকায় যে মুখ দেখাইতে হয়, তার জন্য সে বড় নেতা, যে এলাকার লোকজন তাকে ভালোবাসে।